গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সহ সংসদে ২০ বিল পাস। জ্বালানিতে লাগবে অতিরিক্ত ৩৬,০০০ কোটি টাকা ভর্তুকি। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিতরণ শুরু, চলবে ৩ দিন। যোগ্যদের দেয়া হবে প্রাধান্য। শেরপুর ৩ ও বগুড়া ৬ আসনে নির্বাচন বাতিলের দাবি জামায়াতের। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু না হওয়ার দাবি। এবং যুদ্ধবিরতির মধ্যেই কুয়েতে ড্রোন হামলা, ট্রাম্পের ওপর বিরক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী। হরমুজ প্রণালীকে মুক্ত করা জরুরি। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন বিল জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। এছাড়া সাইবার সুরক্ষা সহ মোট ২০টি বিল আসর নামাজের বিরতি পর্যন্ত সর্বসম্মতিক্রমে পাশ হয়। এদিকে জ্বালানিতে অতিরিক্ত ৩৬,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এমআর আসাদকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলামের প্রতিবেদন। সরকার আর্থিক খাতের শুক্রবার ছুটির দিনেও বসে জাতীয় সংসদের অধিবেশন। দিনের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ সংসদ সদস্যরা এতে অংশ নেন। অধিবেশনের শুরুতে ৩০০ বিধিতে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তুলে ধরেন দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি। জানান ২০৩৪ সালের মধ্যে অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করতে কাজ করছে সরকার। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে। মাননীয় স্পিকার, চলমান প্রকল্পগুলোকে পর্যালোচনা করে জনগুরুত্বহীন, বহুদিন ধরে চলমান, অর্থায়ন বিবর্জিত জম্বি প্রকল্প চিহ্নিত করে বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, এর গুণগত মান বৃদ্ধি, প্রকল্প বাস্তবায়ন কাল মেনে চলা এবং বাস্তবায়নের হার পরিবীক্ষণ ব্যবস্থাকে শক্তিশালী করার পদক্ষেপ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, দিনের প্রথম অধিবেশনের মধ্যাহ্ন বিরতির আগে নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, রংপুরে আলাদা 5টি উন্নয়ন কর্তৃপক্ষ বিল সহ সর্বমোট 10টি বিল পাশ করা হয়। বিরতির পর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, গ্রামীণ ব্যাংক সংশোধনী ও সাইবার সুরক্ষা সহ ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সহ মোট 20টি বিল জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। যোগ্যতা ও সক্ষমতাকে প্রাধান্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফর্ম বিতরণ ও উদ্বোধন অনুষ্ঠানে কথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ শাসনামলে যারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন তাদের মধ্য থেকে সংরক্ষিত নারী আসনের প্রার্থী বেছে নেওয়া হবে। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে প্রার্থী বাছাইয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী এবার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন অগ্রাধিকার পাবেন আওয়ামী লীগ সরকারের সময়ে নির্যাতন ও নিপীড়নের শিকার নারী নেত্রীরা। আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। তিনি আরো জানান, প্রার্থী নির্বাচনে গুরুত্ব পাবে জুলাই আন্দোলনের ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং জাতীয় সংসদে কার্যকরভাবে বক্তব্য উপস্থাপনের সক্ষমতা। আমি পেলাম না, ও পেল বলে এক ধরনের পরিবেশ তৈরি করা, বিশ্রী পরিবেশ তৈরি করা, এইটা করা যাবে না। দলীয় সিদ্ধান্ত আপনারা সবাই মান্য করবেন। মনোনয়ন ফর্ম সংরক্ষণ করতে আসা নারী নেত্রীরা বলেন, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নেবেন তারা। ত্যাগী, নিবেদিত, আন্দোলন সংগ্রাম, হামলা মামলায় নির্যাতিত সেই সমস্ত নারীদেরকে এখানে বেছে নেবে, মূল্যায়ন করবে। আমরা আমাদের দলের ভালো আশা করি,
এটাই আমার কামনা। আমি মনোনয়ন প্রত্যাশী, 100% মনোনয়ন প্রত্যাশী। আমি মনে করি যে এই দলটির পাশে থেকে, দলটির সাথে থেকেই আমি বাংলাদেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। দল আমাকে ক্ষমতা দায়িত্ব দেন কোনো, আমি সেই দায়িত্বটা আরো সম্প্রসারিত করতে পারবো। এবার সংরক্ষিত নারী আসনে 36টি আসন পাবে বিএনপি ও তাদের মিত্ররা। জোটে রয়েছে গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি। আগামী 11 এবং 12 এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফর্ম বিতরণ ও জমা নেওয়া হবে। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শেরপুর 3 এবং বগুড়া 6 আসনে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, অতীত অভিজ্ঞতাই বলে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। বায়তুল মোকাররমে বাদ-জুমা জামায়াতের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপি যে পথে হাঁটছে তা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন জামায়াত সেক্রেটারি। ইমদাদুল হক খানের প্রতিবেদন। শুক্রবার বাদ-জুমা রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে জড়ো হন জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী। শেরপুর 3 এবং বগুড়া 6 আসনের উপনির্বাচনে ভোট ডাকাতি, কেন্দ্র দখল এবং নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি। আন্দোলন সংগ্রামের মাধ্যম দিয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, এই ভোট গ্রহণের চিত্র প্রমাণ করে কোনো দলীয় কাঠামোর অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। অবিলম্বে এই 2 আসনের ফলাফল বাতিলের দাবি জানান তিনি। গতকালকের নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলবো, আপনি এই 2টি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। বক্তব্যে এক সময়ের মিত্রদল বিএনপির কড়া সমালোচনা করেন গোলাম পরোয়ার। গণভোট এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিএনপির অবস্থানকে দ্বিমুখী আচরণ হিসাবে আখ্যা দেন তিনি। তার মতে, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি। প্রধানমন্ত্রী নিজেই যেহেতু হার পক্ষে ভোট দিতে বলেছিলেন, তাহলে প্রধানমন্ত্রী নিজেও হার পক্ষে ভোট দিয়েছেন। হার পক্ষে ভোট দেওয়ার অর্থ হলো 84টি ঐক্যমতের জুলাই সনদের পক্ষে আপনি ভোট দিয়েছেন, সমস্ত সাংবিধানিক সংস্কারের পক্ষে আপনি ভোট দিয়েছেন। জনগণের ইচ্ছা এবং রায়ের বিরুদ্ধে আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করার জন্য একের পর এক বিএনপি সরকার যে পথে আগাচ্ছেন, এই পথ হচ্ছে আপনাদের জন্য সর্বনাশা, অপরিণামদর্শী পথে আপনারা হাঁটতেছেন। জামাত নেতার অভিযোগ, গণভোটে বিপুল ব্যবধানে জয় হওয়ার পরও ক্ষমতার অপব্যবহার করে সেই রায়কে উপেক্ষা করা হচ্ছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। ছুটির দিনেও পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি। জ্বালানি পেতে অপেক্ষা করতে হচ্ছে 14 থেকে 16 ঘন্টা পর্যন্ত। এজন্য সংকটের চেয়ে তেল ব্যবস্থাপনাকে দায়ী করলেন ক্রেতারা। আর পাম্প সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার চেয়ে কম তেল সরবরাহ করায় সংকট কাটছে না। এদিকে ফুয়েল কার্ড চালুর জন্য কয়েকটি পাম্পে থাকছে কিউআর কোড পদ্ধতি। মফিউর রহমানের রিপোর্ট। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করার পর হরমুজ প্রণালী দিয়ে চলছে তেলবাহী জাহাজ। এখানে আটকে থাকা বাংলাদেশি 3টি জাহাজও শিগগিরই চলে আসার কথা রয়েছে। যদিও সরকার দাবি করছে তেলের কোনো সংকট নেই, অন্যান্য উৎস থেকে তেল সংগ্রহ করা হচ্ছে, তবুও তেলের পাম্পগুলোতে ছুটির দিনও দেখা গেল দীর্ঘ সারি। তেল না থাকায় বন্ধ অনেক পাম্প। এসব পাম্পের সামনে গিয়ে দেখা যায় গাড়ি সারি দীর্ঘ হয়েছে প্রায় কয়েক কিলোমিটার। অনেকে এসেছেন বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়, অনেকে 9টায়, অনেকে বা রাত 12টা থেকে বসে আছেন পাম্পে। 7টা থেকে আসছি, এখন পর্যন্ত আসছি। আমার 3 নাম্বার সিরিয়ালের গাড়ি। কালকের রাইতে 9টার সময় আমি টানা রোডে লাগাইছি, 1:30 থেকে 2টা বাজে গেছে, পরে বলে তেল নাই। আমার তো কালকে অফিস করতে হবে, আমাকে আবার কাজে বের হতে হবে, তো আমার তো তেল লাগবেই। তো যার কারণে আর কি ফ্যামিলিকে সময় না দিয়ে এখন পাম্পে সময় দিতে হচ্ছে আর কি। একই অবস্থা মোটরসাইকেলের ক্ষেত্রেও। বিভিন্ন পাম্পে তারা অপেক্ষা করছেন বৃহস্পতিবার রাত থেকে। তেল না থাকার জন্য সরবরাহ ঘাটতির চেয়ে ব্যবস্থাপনাকে দায়ী করছেন তারা। লাইনে তো আমি 4:30তে এখন পর্যন্ত আসি, আর এখন যদি নতুন তারা হয়তো 1.5-2 ঘন্টা থাকতে হবে। প্রায় 2 ঘন্টা সিরিয়াল আছে, আবার 12টা থেকে দিবে, মিনিমাম আমার 2টা-2:30 বাজবে। শুক্রবারে আমার অফ ডে, আমি ভোর 4:30টার সময় এখানে এসেছি। ছুটির দিন একটু রেস্ট নেবো, সেটাও উপায় নাই তেলের জন্য। গভর্নমেন্ট যেহেতু বলছে তেলের সমস্যা নাই, তার মানে ব্যবস্থা একটা আছে, কিন্তু পাম্পগুলোতে যেটা হচ্ছে কি শেষ হওয়ার পরে আনতে যাচ্ছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনের চেয়ে কম তেল দেয়ায় অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে। একই সাথে ইদানিং মানুষের তেল বেশি কেনার প্রবণতা বেড়েছে বলেও মনে করেন তারা। 4,500 লিটার দেয়,
সেখানে 3 তেরো 39 40,500 লিটার লাগে। 5 ঘন্টা 4 ঘন্টা শেষ, চাহিদার উপরে চলবে। যুদ্ধবিরতি এখন তো ঘোষণা আসছে, কিন্তু আমাদের যে তেল সাপ্লাই ডিপো থেকে সেটা ওই সামঞ্জস্যপূর্ণ আগের মতোই আছে, অতিরিক্ত কোনো আমাদের ফুয়েল দিচ্ছে না। এদিকে রাজধানীর দুটি পাম্পে ফুয়েল পাস চালুর জন্য কিউআর কোড স্ক্যান অপশন রাখা হয়েছে, নেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন। তবে এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ পাম্প সংশ্লিষ্টরা। এটা মনিটরিং করা হচ্ছে যে আপনি আজকে 1000 টাকা তেল নিলেন, আবার কয়দিন পরে আপনি আসতেছেন, এর মধ্যে কি আপনার 1000 টাকা তেল লাগবে কি না লাগবে না সেটার জন্য মনিটরিং হবে। মধ্যপ্রাচ্যের স্থিতি অবস্থার উপর নির্ভর করবে বাংলাদেশের তেলের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 1 এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে 2 শিশুর মৃত্যু হয়েছে। হাম উপসর্গে সারা দেশে হাসপাতালেই বাড়ছে রোগীর সংখ্যা। এক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে, আর নতুন শিশু রোগী ভর্তি হয়েছে 20 জন। এ নিয়ে মোট ভর্তি আছে 76 জন রোগী, আর ছুটি নিয়েছে 23 জন। বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফরিদপুর জেলায় নতুন করে 17 শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় 2 শিশুর মৃত্যু হয়েছে। সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কিশোরগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা। প্রতিদিনই নতুন নতুন রোগী শনাক্ত হওয়ায় জেলার হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। প্রতিটা উপজেলাতে 5টা শয্যার একটা করে আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। সদর হসপিটালে 10 শয্যার এবং সৈয়দ নজরুলও 10 শয্যার আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। প্রয়োজনে এই সংখ্যা আরো বাড়ানো যাবে। আর সতর্কতামূলক বার্তা হিসাবে আমরা ঢাকা থেকে প্রাপ্ত কিছু কাগজ, আপনারা এটা দেখতে পারেন, এরকম কাগজ আমরা আমাদের মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছে দিয়েছি। ওগুলো ওনারা মুখেও বলছেন এবং কাগজগুলো ওনাদের সাথে বিলি করছেন। কুষ্টিয়া হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি শিশুর অধিকাংশেরই বয়স 6 মাস থেকে 3 বছরের মধ্যে। বাড়তি রোগের চাপ সামলাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হাম ডেডিকেটেড ওয়ার্ড চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সারা দেশের মতো নরসিংদীতেও আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। প্রতিদিনই নতুন নতুন উপসর্গ নিয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে রোগীরা, যাদের অধিকাংশই শিশু। 5 বছর কম বয়সী বাচ্চা, তাদের ব্যাপারে আমাদের অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 82% যারা হাম আক্রান্ত হয়েছেন তার মধ্যে 82%ই 5 বছরের নিচে। সুতরাং আমাদের যারা অভিভাবক আছেন তাদেরকে শিশু বাচ্চাদের বা 5 বছর নিচের বাচ্চাদের অধিকতর বেশি সচেতনতা অবলম্বন করতে হবে। সিরাজগঞ্জের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ নুরুল আমিন জানান, সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতির মধ্যেও কুয়েতে ড্রোন হামলা চালানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বিরক্তি প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই মুহূর্তে হরমুজ প্রণালীকে মুক্ত করা সবচেয়ে জরুরি বলেও উল্লেখ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় আহত হওয়ার কয়েকদিন পর মারা গেছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারেজি। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইরান যুদ্ধের প্রভাব, জ্বালানি মূল্যবৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বিরক্তি প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তার এই মন্তব্য 2 মিত্র দেশের সম্পর্ককে আরও টানাপোড়েনে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় আহত হওয়ার কয়েকদিন পর মারা গেছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি। যুদ্ধের মধ্যে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে এই মৃত্যু নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। এদিকে হরমুজ প্রণালীতে চলাচলকারী বিদেশি জাহাজগুলো থেকে টোল আদায়ের যে পদক্ষেপ ইরান নিয়েছে তা আন্তর্জাতিক সমুদ্র আইন বিরোধী বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। এই মুহূর্তে হরমুজ প্রণালীকে মুক্ত করা সবচেয়ে জরুরি বলেও উল্লেখ করেছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেও বৃহস্পতিবার কুয়েতে ড্রোন হামলা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। ঐশী আলম, মোহনা সংবাদ। রাজধানী বাজারে নিত্যপণ্যের লাগামহীন দামে দিশেহারা ক্রেতা।
অধিকাংশ সবজি শতকের ঘরে নাগালে আসেনি মুরগির দাম। বাড়তি দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। স্বস্তি নেই মাছের বাজারেও। স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের বাজার। এমন পরিস্থিতিতে সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান ভোক্তাদের। বাজার ঘুরে আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। গ্রীষ্মের হরেক রকম সবজিতে ভরপুর বাজার। থরে থরে রঙিন সবজিতে চোখ জুড়ালেও কিনতে গিয়েই হোঁচট খান ক্রেতা। করলা, বেগুন, বরবটি, কচুল্লতি, কাঁচামরিচ, ঝিঙ্গা, চিচিঙ্গা সহ বেশিরভাগ সবজি শতকের ঘরে। ছোট লাউ প্রতিটি বিক্রি হচ্ছে 130 টাকায়। শুধুমাত্র পেঁপে, টমেটো, গাজর বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে। ম্যাক্সিমাম সবজি 100 টাকা। ছোট লাউ মানে 1 কেজি হবে না, সেই লাউ 120 টাকা। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের জন্য এটা খুবই একটা বার্ডেন। সিন্ডিকেট না হলে তো দাম এত বাড়বে কেন? কৃষক তো দাম পাচ্ছে না। সরবরাহ সংকটের অজুহাতে লাগামহীন মুরগির বাজার। ব্রয়লার বিক্রি হচ্ছে 175 থেকে 180 টাকায়। ঈদের পর থেকে রেকর্ড সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনালী মুরগি। প্রতি কেজি বিক্রি হচ্ছে 400 থেকে 420 টাকায়। আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1250 টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে 800 থেকে 820 টাকায়। বর্তমানে 820 টাকায় বিক্রি করলে চালান আসে না, 850 টাকা বিক্রি করা লাগে। ব্রয়লার 175 আর কক মুরগি আপনার 390-400 করে বিক্রি হইতেছে। ব্রয়লার অথবা কক আর লাল মুরগি এগুলো খাওয়া এখন ছেড়ে দিতে হবে। এদিকে স্বস্তি নেই মাছের বাজারে। বেশিরভাগ মাছের দাম নিম্ন ও মধ্যবিত্তের নাগালে নেই। বেড়েছে চাষের মাছের দামও। মাছের বাজারেও সরবরাহ সংকটের খোঁড়া যুক্তি ব্যবসায়ীদের। গাড়ি যখন কম আসে তখন মাল কম থাকে, দামটা একটু বাইরে যায়। নদীর মাছ তো বাদই দিলাম, ওটা তো ধরাই যাবে না। ঘেরের মাছ 1000 টাকা, 800 টাকা, 900 টাকা কেজি। আমরা তো না বিশ্বাস, তারপরও কিনে খেতে হবে। এই মাছটা আগে 380 টাকা করে বিক্রি করছে, এখন 500 টাকার কমে দিচ্ছে না। বাজারে ঠিকঠাক মিলছে না বোতলজাত সয়াবিন তেল। খুচরা বিক্রেতারা জানায় ডিলাররা তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন। এ অবস্থা মাসখানেকের বেশি সময় ধরে চললেও গেল 3-4 দিন ধরে একেবারেই অর্ডার নেয় বন্ধ করে দিয়েছেন। যেখানে দরকার প্রতিদিন আমাদের 20-25 কার্টুন, ওইখানে আমাদের সারাদিন সপ্তাহে 2 কার্টুন মাল দেয়। কোম্পানির কাছে সরাসরি সরকার পক্ষে লোক যাই দেবো। কোম্পানির কাছে যদি কথা না বলতে পারে, বাজারে এসে দোকানদারের কাছে খোঁজাখুঁজি করলে কোনো লাভ হবে না। বেশিরভাগ ভালো ভালো ব্র্যান্ডের সয়াবিন নাই। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাস্তবসম্মত তদারকির দাবি ক্রেতা বিক্রেতার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি আদেশ অমান্য করে ছুটি কাটাচ্ছেন খুলনার সরকারি বক্ষ ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার ইমরান হোসেন। অফিস না করেই তুলছেন বেতন। তার বিরুদ্ধে রয়েছে দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগও। হাসপাতালের প্রধান না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। 2 সদস্যের কমিটি গঠন করে তদন্ত কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। শহীদুল হাসানের তথ্য ও চিত্রে বাকিটা জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। খুলনা খানজাহান আলী থানার ফুলবাড়ি গেট মিরের ডাঙ্গায় অবস্থিত বক্ষব্যাধি হাসপাতাল। 2025 সালের 8 জানুয়ারি হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করেন ডক্টর ইমরান হোসেন। 1 বছর 2 মাসের মধ্যে তিনি অফিস করেছেন মাত্র 50 দিন। খুলনা বিভাগে 10 জেলা সহ পদ্মার এপারের 21 জেলার মানুষের বক্ষ সংক্রান্ত রোগের চিকিৎসার একমাত্র ভরসা এই হাসপাতালটি। এখানে তত্ত্বাবধায়ক না থাকায় চিকিৎসা সেবা নিতে অনীহা দেখা দিয়েছে রোগীদের মধ্যে। না আসলে যদি না আসে তা দেখবে কি? তারা যদি সবসময়ের জন্য থাকে তাহলে তো সবার জন্য উপকার, না থাকলে তো ক্ষতি হবে। তবে তত্ত্বাবধায়কের অফিসে না আসার কথা স্বীকার করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। স্যার অফিসে নেই, স্যার ছুটি নিয়েছেন কিনা আমি বড়বাবুকে ফোন করেছিলাম, উনি বলেছেন স্যার ছুটি নেন। কয়েক দফা হাসপাতালে যেয়ে না পেয়ে ডক্টর ইমরান হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। গেল ফেব্রুয়ারি ও মার্চ মাসে ডক্টর ইমরান অফিস থেকে কোনো ছুটিই নেননি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। কেউ বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া। এই ঘটনায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে 2 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে সেই কমিটি তাদের কার্যক্রমও শুরু করেছে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ।
6 সপ্তাহ যুদ্ধের পর এবার কূটনৈতিক মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। একদিন পিছিয়ে শনিবার অনুষ্ঠিত হবে এই আলোচনা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া এই আলোচনা কতদূর এগোবে তার দিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব। বৈঠকে সম্ভাব্য অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করেছেন পাকিস্তানি কর্মকর্তারা। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। একদিন পিছিয়ে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা। বৈঠকে সম্ভাব্য অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করেছেন পাকিস্তানি কর্মকর্তারা। আল জাজিরার তথ্য অনুযায়ী মধ্যস্থতাকারী পাকিস্তানের পক্ষ থেকে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং দেশটির প্রধান গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক প্রতিনিধিত্ব করতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পারেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এছাড়া প্রতিনিধি দলে থাকতে পারেন হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যাশেড কুশনার। বৈঠকে ইরানের আলোচক দলের নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এছাড়া প্রতিনিধি দলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি উপস্থিত থাকবেন। যুদ্ধবিরতির মধ্যেই নতুন সীমা নির্ধারণ করে তেহরান জানিয়েছে প্রতিদিন সর্বোচ্চ 15টির বেশি জাহাজ এই সমুদ্রপথ দিয়ে চলাচল করতে পারবে না। ইসলামাবাদে আসন্ন যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের আগে এই সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য পরিস্থিতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি করছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী ট্যাঙ্কার থেকে যদি ইরান ফি নিয়ে থাকে তবে তা এখনই বন্ধ করা উচিত। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর ফুটবল। বিশ্বকাপের আগে হন্ডুরাস আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। সূচি অনুযায়ী আগামী 6 জুন টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের মুখোমুখি হবে তারা। এরপর 9 জুন হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে লিওনেল মেসির দল। এর আগে সর্বশেষ প্রীতি ম্যাচে মৌরিতানিয়াকে 2-1 গোলে হারানোর পর জাম্বিয়াকে 5-0 ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। এছাড়া আগামী 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মাঠে নামছে 2 চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 3:30টায়। লিগে 11 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আবাহনী। এর আগে চলতি মৌসুমের প্রথম পর্বের ম্যাচে মোহামেডান 3-2 গোলে হারিয়েছিল তারা। অন্যদিকে সমান ম্যাচে 11 পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে মোহামেডান। তবে সর্বশেষ 5 দেখায় 3টিতে জয়লাভ করেছে মোহামেডান, যা কিছুটা আত্মবিশ্বাস যোগাবে তাদের। ক্রিকেট। পাকিস্তান প্রিমিয়ার লিগে করাচি কিংসকে 159 রানে হারিয়েছে নাহিদ রানার পেশোয়ার জালমি। ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেটে 246 রান সংগ্রহ দাঁড় করায় পেশোয়ার জালমি। ব্যাট হাতে কুশল মেন্ডিস করেন 109 রানের ইনিংস। 247 রানের লক্ষ্য তাড়া করতে নেমে নাহিদ রানার গতির সামনে ভেঙে পড়ে করাচি কিংসের ব্যাটিং লাইন আপ। 16 ওভার 1 বলে সব উইকেট হারিয়ে 87 রানে গুটিয়ে যায় করাচি। বল হাতে নাহিদ রানা 4 ওভারে 7 রান খরচ করে 3 উইকেট শিকার করেন। টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। শারীরিক সমস্যা ও অতিরিক্ত খেলার চাপের কারণেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি পিঠের অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পরামর্শে লাল বলে ক্রিকেট থেকে দূরে থাকার কথা জানান রশিদ। তিনি বলেন, টেস্ট ক্রিকেটে দীর্ঘ সময় বোলিং করা তার শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। 2017 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আফগানিস্তান এখন 6টি টেস্টে অংশ নিয়েছেন তিনি। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সহ সংসদে 20 বিল পাস। জ্বালানিতে লাগবে অতিরিক্ত 36,000 কোটি টাকা ভর্তুকি। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিতরণ শুরু, চলবে 3 দিন। যোগ্যদের দেয়া হবে প্রাধান্য। শেরপুর 3 ও বগুড়া 6 আসনে নির্বাচন বাতিলের দাবি জামায়াতের। দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু না হওয়ার দাবি। এবং যুদ্ধবিরতির মধ্যেই কুয়েতে ড্রোন হামলা, ট্রাম্পের ওপর বিরক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী। হরমুজ প্রণালীকে মুক্ত করা জরুরি। এই ছিল
হলো মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।